নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। মহামায়া কৃপা আপনাদের উপর বর্ষক হোক। আগামী 25 দিন কিভাবে কাটবে এবং মঙ্গলের গোচর আগামী 45 দিন আমাদের কিভাবে যাবে তার উপর আজকে আমি আলোচনা করতে এসেছি। সবাই জানি আমরা সামনেই 15 তারিখ আমাদের শুভ নববর্ষ, নতুন নববর্ষ আরম্ভ হচ্ছে এবং এই নববর্ষের প্রাককালে মঙ্গল গোচর করেছে। মঙ্গল গোচর করে মীন রাশিতে প্রবেশ করেছে। নববর্ষের আগের দিন অবধি পুরো চৈত্র মাস ভরে রবি মীনের রাশিতেই থাকবে, যেখানে শনি বসে রয়েছে এবং সেখানেই মঙ্গলের প্রবেশ। আবার পয়লা বৈশাখের দিন থেকে মেষ রাশিতে ঢুকবে রবি, তারপর থেকে নতুন বর্ষ আরম্ভ হবে। এবং এই যে সময়টা আমাদের কেমন যাবে, প্রত্যেকটা রাশি জাতকদের কেমন যাবে, আজকে ভিডিওতে সেটাই আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে মঙ্গলের সাথে শনির সংযোগ হচ্ছে। এই সংযোগটা কিন্তু খুব একটা ভালো না, কারণ শনি এবং মঙ্গল উভয় দুজনকার শত্রু প্ল্যানেট এবং এরা দুজনে যখনই একসাথে হয় কোনো ধরনের আকস্মিক বিপদ, আকস্মিক দুর্ঘটনা, ভূমিকম্প, কারণ মঙ্গল হচ্ছে ভূকারক, অতএব তাই জন্য বিভিন্ন ধরনের ভূমিকম্প, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ইভেন যে ধরনের সুনামি, এই সমস্ত আশঙ্কা কিন্তু এই সময় থাকে। 2রা এপ্রিল মঙ্গল গোচর করেছে, যে 11ই মে অবধি এই যে সময়টা কেমন যাবে প্রত্যেকটা রাশিচক্রের, এবং তারপরে ধীরে ধীরে 45 দিন, 2রা এপ্রিল থেকে 45 দিন অবধি মঙ্গল থাকবে শনির সাথে একই রাশিতে। এই টাইমটা কিভাবে কাটবে মেষ রাশির দ্বাদশ ভাবে শনি এবং মঙ্গলের যোগাযোগ। এদের 7.5 চলছে, 7.5 প্রথম ফেজ, তারপর দ্বিতীয় ফেজ আরম্ভ হবে 27 সালে। তো সেক্ষেত্রে বলাই যায় এই টাইমটা মঙ্গলের রাশির অর্থাৎ মেষ রাশির জন্য ভালো না। এদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বেকার কোনো ধরনের খরচা, অপ্রয়োজনীয় কোনো মামলা মোকদ্দমায় হেরে যাওয়া এবং বিভিন্ন ধরনের দুর্যোগ চিন্তার কিন্তু সময় আছে। আগামী 45 দিন খুব সাবধানে মেষ রাশি জাতকদের চলা উচিত। এবার আসি বৃষ রাশি জাতকদের। বৃষ রাশি জাতকদের সপ্তমপতি দ্বাদশপতি হয়ে সে বসে রয়েছে এবং কোথায় না 11th হাউসে 11 নম্বর ঘরে বসে রয়েছে। তো মীন রাশি তাদের 11 নম্বর ঘর। তো এটা বলাই যায় যে সপ্তমপতি দ্বাদশপতি অর্থাৎ বৃষ রাশি জাতকরা এই সময়ের মধ্যে নতুন কোনো বাড়ি, গাড়ি, ধন সম্পদ, গহনা, অর্নামেন্টস কিছুতে বিনিয়োগ করতে পারে। নতুন কিছু কেনার জন্য এই টাইমটা অত্যন্ত শুভ। বৃষ রাশি জাতকদের প্রপার্টি কেনা, স্থায়ী অস্থায়ী বিভিন্ন ধরনের বাড়ি, গাড়ি, জমি জায়গা, ধন সম্পদ ক্রয়ের জন্য, নট বিক্রয়, ক্রয়ের জন্য এই টাইমটা অত্যন্ত শুভ। এরপর মিথুন রাশির দশমে বসে রয়েছে মঙ্গল, একাদশপতি এবং 6th হাউস লর্ড হয়ে সে বসে রয়েছে। অর্থাৎ এটা বলা যায় যে কর্মের দিকে কিন্তু উন্নতি দেবে, আকস্মিকভাবে উন্নতি, আকস্মিকভাবে প্রমোশন, আনপ্রেডিক্টেবল গেন ইত্যাদি কিন্তু হতে থাকে। কিন্তু একটা কথা বলে রাখি, এই সময় হঠাৎ করে এদের চাকরি পরিবর্তন হতে পারে। নতুন চাকরি যারা চেষ্টা করছেন মিথুন রাশি জাতক, তাদের জন্য সময়টা ভালো। কর্ম লাইফে এই জন্য খুব ভালো হবে। যারা ব্যবসা করেন, ব্যবসাতে উন্নতি, প্রতিষ্ঠান, কোনো ধরনের আকস্মিক কোনো অফার বা কোনো অপরচুনিটি আপনারা পেতে পারেন। শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো যাবে মিথুন রাশি জাতকদের। এবার কর্কট রাশির নবমে মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি হয়ে, অতএব এদেরও চাকরির জন্য ভালো। কোনো ধরনের বৃত্তিমূলক পরীক্ষায় ভালো সফলতা, যারা চাকরি পরীক্ষা ক্র্যাক করছেন বা বড় কোনো ধরনের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই সময়টা ভালো, ভালো রেজাল্ট আশা করা যায়। কিন্তু প্রমোশনও হতে পারে। তার সাথে একটা কথা আছে, যারা প্রাইভেটে কাজ করে তাদের জন্য বলে রাখি, তারা কিন্তু হঠাৎ করে চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই টাইমে রয়েছে। যদি তাদের ছকে শনি এবং বৃহস্পতি দুর্বল হয় তো সেক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতকদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। না হলে কিন্তু বৃশ্চিক রাশি জাতকদের চাকরি, কর্মোন্নতি, প্রতিষ্ঠান এবং কোনো যেটা বৃত্তিমূলক পরীক্ষা তাতে ভালো সফলতা লাভের জায়গা দেখা যাচ্ছে। সিংহ রাশি লগ্নে জাতকদের অষ্টমে মঙ্গল গোচর করছে। এখান থেকে জমি জায়গা নিয়ে সমস্যা, ঋণে জড়িয়ে যাওয়া, কোনো ধরনের ঋণ শোধ না করতে পারা, পুলিশ কেস, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন প্রভৃতি হতে পারে। সিংহ রাশির জন্য মঙ্গলের গোচরটা অত্যন্ত অশুভ। নবমপতি হয়ে দীর্ঘদিন ধরে যারা কোনো রোগে ভুগছেন তাদের এই সময়টা সেই রোগ নিয়ে বাড়তে পারে, রোগ নিয়ে সমস্যা বাড়বে, রোগের জন্য ভুগতে হতে পারে।
কন্যা রাশি জাতকদের আর একটা কথা বলে রাখি, সিংহ রাশি জাতকদের আপনারা কিন্তু লিগ্যাল কেস, কোর্ট কেসে ভুগছেন, এই টাইমে কিন্তু কোর্ট কেসের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে, তা নিয়ে দুশ্চিন্তার জায়গা আছে। কন্যা রাশি জাতকদেরও জন্য তাই খুব একটা ভালো গোচর না। ঋণে জড়িয়ে যাওয়া, ধন সম্পত্তির ক্ষতি, দুর্ঘটনা, ভ্রমণ করতে গিয়ে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু কন্যা রাশি জাতকদের এই সময় দেখা যাচ্ছে। অতএব এই টাইমের মধ্যে আপনারা কোথাও ভ্রমণ, কোথাও কিছু দুর্ঘটনা হতে পারে, তাই জন্য তার থেকে এড়িয়ে চলুন। এরপর তুলা রাশি। তুলা রাশি জাতকদের 6th হাউসে মঙ্গলের গোচর, যেখানে অলরেডি 6th হাউসে পঞ্চমপতি চতুর্থপতি হয়ে শনি বসে রয়েছে। অতএব তুলা রাশি জাতকদের এইটা ভালো যোগ না। ঋণ বাড়াতে পারে, ঋণের দায় জর্জরিত হতে পারেন, কোনো ধরনের আর্থিক ক্ষতি, আর্থিক প্রতারণার সম্মুখীন কিন্তু এই সময় আপনারা হতে পারেন। এবং দাম্পত্য কলহ বাড়তে পারে, দাম্পত্য জীবনে কোনো ধরনের সমস্যা থাকতে পারে, ডিভোর্সের সম্ভাবনাও যাদের চলছে তারা কিন্তু এই সময় হয়ে যেতে পারে। বৃশ্চিক রাশি জাতকদের পঞ্চমে মঙ্গলের গোচর, অতএব মাথা অত্যন্ত গরম হবে। এই টাইমটাতে মাথা ঠান্ডা করে কাজ করা উচিত। ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, বাড়ির বাইরের লোকেদের সাথে অযথা অশান্তি থেকে এড়িয়ে চলুন এবং ঠান্ডা মাথায় সবকিছুকে ডিল করুন। তাছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে, রক্ত নিয়ে, স্নায়ু নিয়ে কিন্তু সমস্যা বৃশ্চিক রাশি জাতকদের আগামী কিছুদিন দেখা যেতে পারে। ধনু রাশির জাতকদের চতুর্থে মঙ্গলের গোচর, যে দ্বাদশপতি এবং পঞ্চমপতি হয়েছে, অর্থাৎ এদিকে বিয়ের জন্য ভালো, বিয়ের জন্য শুভ যোগাযোগ, ভ্রমণের জন্য যোগাযোগ হতে পারে, কিন্তু কোনো ধরনের পারিবারিক সমস্যায় আপনারা কিন্তু জড়াতে পারেন। মকর রাশির চতুর্থ ঘরে গিয়ে মঙ্গলের পদার্পণ, একাদশপতি এবং তৃতীয়পতি হয়ে, অর্থাৎ জমি বিক্রি যারা করতে চান, অনেক দিন ধরে প্রপার্টি নিয়ে ভুগছেন, প্রপার্টির সমস্যা বা সমাধান হতে পারে, আপনারা বাড়ি কিনতে পারেন বা বাড়ি বিক্রয় করতে পারেন। যারা বাড়ি বিক্রয়ের চেষ্টা করছেন তাদের কিন্তু এই টাইমের মধ্যে বাড়ি বিক্রি হয়ে যেতে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তি আছে, বা পূর্বপুরুষদের কোনো সম্পত্তি নিয়ে আপনারা ঝামেলায় ভুগছেন, সেটাও কিন্তু এই মুহূর্তে মিটে যেতে পারে। এবার কুম্ভের দ্বিতীয় মঙ্গল ভালো না। আকস্মিক ক্ষতি, আকস্মিক ব্যয়, হঠাৎ করে কোনো ধরনের সমস্যা, ঋণ নিতে হওয়া, আকস্মিক ধরনের দুর্ঘটনা ইত্যাদিকে বোঝায়। অর্থাৎ মঙ্গল দ্বিতীয় শনির সাথে গোচর করা কুম্ভ রাশির জন্য খুব একটা ভালো না। আর্থিক দিকে সামান্য প্যাম্পার্ড করবে, তাছাড়াও মোটামুটি ওভারঅল ঠিক আছে। মীন রাশি জাতকদের জন্য বলে রাখি, দ্বিতীয়পতি নবমপতি হয়ে মঙ্গল নিজের রাশিতে প্রবেশ করেছে, অলরেডি সেখানে শনি বসে রয়েছে। বিভিন্ন ধরনের রোগ, শোক, দুঃখ, তাপ ইত্যাদিতে জর্জরিত হতে পারেন। গাড়ি চালালে পরে দুর্ঘটনার সম্ভাবনা আছে, অর্থাৎ গাড়ি চালালে পরে খুব সাবধানে গাড়ি চালান। আপনাদের এই টাইমটাতে বিশেষ করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আপনারা এর থেকে মোকাবিলা করুন এবং সাবধানে থাকুন। আকস্মিক কোনো ঋণ নিতে যাবেন না, কারণ সেই ঋণ শোধ করতে গেলে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। ঋণ সহজে শোধ হবে না। তাছাড়াও আপনাদের মীন রাশি জাতকদেরকে বলে রাখি, দূরে কোনো ট্রাভেল করার থেকে এড়িয়ে চলুন। দূরযাত্রা এই সময় ভালো না। 45 দিন পর থেকে আবার ঠিকঠাক হতে পারে। শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং আপনারা যত পারেন মঙ্গলের জিনিস দান করুন, আপনাদের এটা বলছি। এবং প্রত্যেকটা রাশির জন্য কম বেশি খারাপ ভালো মিলিয়ে আছে। তাদের বৃহস্পতি এবং মঙ্গল যদি ঠিক থাকে তাহলে খুব একটা খারাপ ফল দেবে না, আর না হলে টুকটাক সামান্য অশান্তি, ঝগড়া, বিবাদ, ঋণ ইত্যাদি হতে পারে। কিছু রাশি খুব ভালো আছে, তাদের ভালো হতে পারে। তাছাড়াও বৃহস্পতি গোচর করছে, বৃহস্পতি অলরেডি বকরি ছিল বা মার্গী হয়েছে, তারপর সে কর্কট হয়ে সিংহ রাশির দিকে এগোবে। অতএব কিছু রাশির জন্য ভালো হবে, বিশেষ করে মেষ রাশির জন্য সময়টা ভালো, ওভারঅল খারাপ ভালো মিলিয়ে চলবে। মেষ রাশির বিবাহিত এবং দাম্পত্য জীবন এবং লাভ লাইফে একটু প্যাম্পার্ড করবে সাড়ে সাথী চলার জন্য। তুলা রাশি জাতকদেরও তাই, লাভ লাইফ এবং দাম্পত্য জীবনে সমস্যা দেবে, পার্টনার নিয়ে সমস্যা হবে। পার্টনারশিপ বিজনেসকে এড়িয়ে চলুন এবং চাকরির জন্য চেষ্টা করুন। যারা চাকরি চেষ্টা করছেন এই টাইমে মোটামুটি যদি জন্মছকে পাওয়ার থাকে, অতএব ভালো ফল আশা করা যায়। ওভারঅল পৃথিবীর জন্য সময়টা খুব একটা ভালো না, বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি, এবং আপনারা দেখবেন মধ্যপ্রাচ্যের দিকে যে যুদ্ধটা লেগেছে, ধীরে ধীরে সেই যুদ্ধটা থামবে, কিছুটা বাড়বে, আবার কিছুটা থামবে, এইভাবেই চলতে থাকবে। আর একটা কথা, ভারতবর্ষের দক্ষিণ দিকে অর্থাৎ কেরল ওইসব সাইডে কোনো ধরনের সামুদ্রিক দুর্ঘটনা বা কোনো ধরনের সুনামি বা জলোচ্ছ্বাস বা প্লাবন বা বৃষ্টি, অতিবৃষ্টি, ধস এগুলো দেখা যাচ্ছে। এবং ভারতবর্ষের উত্তর দিকে চীন, নেপাল, ভুটান এবং আর যেগুলো আছে পাকিস্তান বা ওই সাইডগুলোতে যে সমস্ত দেশগুলো আছে, তাতে কিন্তু ভূমিকম্প অলরেডি আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রতিবেশী দেশে ভূমিকম্প হয়েছে।
সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেরকমই আফগানিস্তানের ভূমিকম্পর কথা আমি বলছি, ওখানে সেরকম আবার কোনো দুর্যোগ বা ভূমিকম্পের সম্ভাবনা কিন্তু আছে। নর্থ ইন্ডিয়া ঘেঁষে দেশগুলোতে কিন্তু ভূমিকম্প এর সামনে হতে পারে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। অনেকদিন পর ভিডিও ছাড়া হচ্ছে, আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি সেই বিষয়। আশা করছি আপনাদের ভালোবাসা আমি পাবো। হরি ওম, নমস্তে।